হয়েছে, আর পাম দিতে হবে না। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি ডাইনিং টেবিলে খাবার দিচ্ছি। মা, আরও একবার একটু আদর করে দাও না। আবির বলল, তুই কি এখনো ছোট বাচ্চা আছিস নাকি? যা ভাগ এখান থেকে। বাবা মার কাছে সন্তান সবসময় ছোটই থাকে। এখন প্লিজ আমাকে একটু আদর করে দাও। মা আবিরের কপালে একটা চুমু দিয়ে বলল, হয়েছে, এখন যা এখান থেকে। মুস্কান মন খারাপ করে বলে, শুধু ছেলেকে আদর করে দাও, আমি তো কেউ নই তোমার। ওরে আমার ছোট্ট মেয়েটা কি রাগ করেছে? মুস্কান কান্না কান্না ভাব নিয়ে বলে, ভীষণ রাগ করেছে আজ, আর তোমার সাথে কথাই বলবে না সে। ওমা তাই? তো কাছে না আসলে আদর করব কিভাবে? মুস্কান আবিরের খালাতো বোন। সে যখন ক্লাস 5-এ পড়ে তখন তার মা মারা যায়। এরপর আবিরের মা তাকে নিজের কাছে নিয়ে আসেন। আবিরের মা তাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। আর আবিরের কলিজার টুকরা বোন হলো মুস্কান। মুস্কানের সামান্য কিছু হলেই আবির পুরো বাড়ি মাথায় তোলে। আর মুস্কান আবির বলতে পাগল। সব মিলিয়ে সে ভুলে গেছে তার জন্ম এই বাড়িতে হয়নি। মা, আমি বলি কি, তাড়াতাড়ি ওর একটা বিয়ের ব্যবস্থা করো। মামনি, ভাইয়াকে বলে দাও আমার বিয়ে নিয়ে তার কোনো টেনশন করতে হবে না। আমি অত সহজে এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। ভাইয়া চুল পেকে যাচ্ছে, ওকে আগে বিয়ে করাও। তাছাড়া কয়েকদিন পর আর পাত্রী পাওয়া যাবে না, তখন আবার চিরকুমার থাকতে হবে। বলেই মুস্কান হো হো করে হাসতে লাগলো। কি বললি তুই? আমার চুল পেকে যাচ্ছে? আজ তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। বলে মুস্কানকে পেছনে দৌড় দিল। এদিকে মুস্কান দৌড়ের রুমে এসে দরজা লাগিয়ে দিল। পেটে হাত দিয়ে হো হো করে হাসতেছে। আজ প্রায় 10 দিন হলো আবির নীলার দিকে ফিরেও তাকায় না। আগে স্যারের প্রতিদিন নীলাকে কিছু না কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেও সেই দিনের ঘটনার পর থেকে স্যার আর নীলার সাথে কোনো প্রকার কথা বলেনি। নীলার বিষয়টা মোটেও ভালো লাগছে না। নীলা কিছুদিন ধরে আর একটা বিষয় লক্ষ্য করছে, স্যার মুস্কানের সাথে একটু বেশি কথা বলে। মাঝে মাঝে তো কেবিনে ডেকে নিয়ে যায়, আবার ভার্সিটি থেকে যাওয়ার সময় মুস্কানকে সঙ্গে নিয়েও যায়। তাদের মধ্যে কিছু তো একটা চলতেছে। নীলা এটা খুব ভালোভাবেই বুঝতে পারছে। এই নীলা, একবার বাহিরে দেখ, হিরো আর হিরোইন চলে এসেছে। নীলা বাইরের দিকে তাকাতেই দেখলো আবির স্যারের বাইকে চড়ে মুস্কান ভার্সিটিতে ঢুকলো। এরা তো রোমিও জুলিয়েটকেও ফেল করাবে আমার মনে হয়। নীলা কোনো কথা না বলে চুপচাপ ক্লাসরুমে প্রবেশ করলো। আবির ক্লাসে একটা পড়া বুঝিয়ে দিয়ে বলল, তোমরা সবাই আর একবার করে দেখো, কোথায় বোঝনি সেটা আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। একটু পর আসিফ দাঁড়িয়ে বলল, স্যার আমি কিছুই বুঝিনি। আবির আসিফকে ডেকে কাছে নিয়ে বুঝিয়ে দিল আরেকবার। একটু পর নীলা বলল, স্যার আমিও কিছু বুঝি না। মিস নীলা, আমি তো 2 টাকার স্যার, আমার পক্ষে তো আপনাকে বোঝানো সম্ভব না। যে শিক্ষক আপনাকে বোঝাতে পারবে আপনি দয়া করে তার কাছে যে বুঝে নিও। নীলা মনে মনে স্যারকে কয়েকটা গালি দিয়ে বসে পড়ল। একটু পর মুস্কান ডাকতেই স্যার তার কাছে গিয়ে বুঝিয়ে দিল আর কানে কানে বলল, নীলাকে একটু বুঝিয়ে দিস। মুস্কান নীলাকে পড়া বোঝাতে গেলেই নীলা বলল, খুব তো সাধু সেজে ঘুরিস, এদিকে তলে তলে স্যারের সাথে লাইন মারতেছিস। স্যারের বাইকে করে যাস, আবার স্যারের বাইকে করেই আসিস, আবার স্যারের কেবিনে ঘন্টার পর ঘন্টা বসে থাকিস। তা কত দূর কি হলো? বাচ্চা কাচ্চা হবে নাকি প্রোটেকশন নিয়েছিলি? হ্যাঁ, এখনকার ছেলেরা তো আবার প্রোটেকশন নিতে চায় না। প্রোটেকশন নিলে নাকি মজা পাওয়া যায় না। তো স্যার তোকে কেমন মজা দিচ্ছে রে? নীলা কথাটা শেষ করতে পারেনি, তার আগে তার গালে ঠাস করে 2টা থাপ্পড় হাঁকিয়ে দিল মুস্কান। এমন জোরে থাপ্পড় মেরেছে যে পুরো ক্লাস কেঁপে উঠেছে। ক্লাসের সবাই অবাক চোখে মুস্কানের দিকে তাকিয়ে আছে। মুস্কানের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তুই যে আমার বেস্ট ফ্রেন্ড সেটা আমার ভাবতেই লজ্জা করছে। এখন আমার মনে হচ্ছে তোর সাথে ফ্রেন্ডশিপ করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুই আমার কেন কারোর ফ্রেন্ড হওয়ার যোগ্য নোস। বলে মুস্কান আরেকটা থাপ্পড় দিল নীলার গালে। নীলার ফর্সা গালে 5টা আঙ্গুলের রক্তের মতো লাল টকটকে দাগ উঠে গেছে। নীলা কোনো কথা বলতে পারছে না, গালে হাত দিয়ে ছলছল চোখে মুস্কানের দিকে তাকিয়ে আছে শুধু। মুস্কান ক্লাস থেকে বেরিয়ে যেতে যেতে বলল, নেক্সট টাইম থেকে আমার সাথে কথা বলার আগে কথাটা 100 বার ভেবে কথা বলবি। কাজটা তুই একদম ঠিক করলি না মুস্কান, এর ফল মোটেই ভালো হবে না, দেখে নিস। মুস্কান ক্লাস থেকে না ফিরিয়ে নীলার দিকে এগিয়ে এসে আরেকটা চড় মেরে বলল, এই কি করবি আমাকে? কি করবি? হাজতে পাঠাবি আমাকে? তোর বাবা পুলিশের এসপি বলে কি নিজেকে কি মনে হয়? তুই যা খুশি তাই করতে পারবি, যা খুশি তাই বলতে পারবি? একটা কথা শুনে রাখ,
তোর বাবা যদি পুলিশের এসপি হয়, আমার বাবাও কিন্তু কম না। আমার বাবা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। সো আমার সাথে লাগতে আসবি না। আবির সহ ক্লাসের সবাই অবাক হয়ে মুস্কানের কাজ কারবার দেখছে। মুস্কানের মতো শান্তশিষ্ট মেয়ে যে এইভাবে রেগে যেতে পারে কেউ কোনোদিন কল্পনাও করেনি। মুস্কান ক্লাস থেকে বেরিয়ে যেতে নিলেই আবির বলল, কই যাচ্ছ তুমি? স্যার, ফালতু মেয়ের সাথে বসে ক্লাস করা আমার পক্ষে সম্ভব নয়। কেন, নীলা কি এমন করেছে যে তুমি সবার সামনে ওকে থাপ্পড় মারলে? কি করেছে সেটা আমি আপনাকে বলতে পারবো না। অমন কথা আমার মুখ দিয়েও বের হবে না। আমি তো 4টা থাপ্পড় মেরেছি। আপনি যদি কথাটা শোনেন তাহলে আপনি 10টা মারতেন। তাহলে কি বলেছে সেটা বলো। আমি বলতে পারবো না। তাহলে সিটে গিয়ে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকো। কিন্তু মুস্কান আর কিছু বলতে পারলো না। কোনো কিন্তু না, যেটা বলেছি সেটা করো। ক্লাসে স্যার উপস্থিত থাকতে তুমি তার সামনে একজন ছাত্রীকে কখনোই মারতে পারো না। সে হতে পারে তোমার বেস্ট ফ্রেন্ড অথবা দু চোখের শত্রু। আমার সামনে তুমি কিভাবে ওকে থাপ্পড় মারলে দেখেছো? ওর গাল কতটা লাল হয়ে গেছে। তোমার আঙুলের ছাপ ওর গালে উঠে গেছে। তোমার পরিবার থেকে কি তোমাকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে যে ভার্সিটিতে এসে মারামারি করবে? কিন্তু স্যারও উল্টোপাল্টা কথা বলতেছিল। উল্টাপাল্টা কথা বলবে আর তুমি ওকে সবার সামনে এমনভাবে থাপ্পড় মারবে? নীলা, যাও গিয়ে মুখে পানি দাও। থাক, আমার প্রতি আর আলগা পিরিত দেখাতে হবে না। আপনি নিজের চরকার তেল দিন। আর মুস্কান, তোকে তো আমি দেখে নিব। বলে নীলা চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। আবির মুস্কানের সামনে বাইক নিয়ে প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু মুস্কান আবিরের দিকে ফিরেও তাকাচ্ছে না। আরে বাবা, আর কতক্ষণ দাঁড়িয়ে রাখবে? আমার তো পা ব্যথা ধরে গেল। তোমার সাথে কোনো কথা নেই। তুমি আজ ক্লাসের সবার সামনে আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে, তাও আবার ওই ফালতু মেয়ের জন্য। তখন স্যার হিসাবে আমার যেটা দায়িত্ব আমি সেটা পালন করেছি। ওকে, তাহলে এখন স্যার হিসাবে একা একা বাসায় চলে যাও। আচ্ছা বাবা, সরি, আর কখনো এমন করব না। আমার লক্ষ্মী বোন, এবার তো বাইকে ওঠো, চল আজকে তোকে ফুচকা খাওয়াবো। মুস্কান খুশিতে লাফাতে লাফাতে বলল, সত্যি? সত্যি। তাহলে আমার সাথে তোমাকেও খেতে হবে, কিন্তু তা না হলে আমি তোমার সাথে যাব না। তুই তো জানিস ওসব খেলে আমার পেটের সমস্যা হয়। যদি ডায়রিয়া হয় তাহলে ভার্সিটিতে ক্লাস নিব কিভাবে? আমি অত কিছু জানি না। এরপর দুই ভাই বোন মিলে ধমসে ফুচকা খায়। বাসায় যাওয়ার সময় আবির মুস্কানকে জিজ্ঞেস করে, আচ্ছা নীলা, তোকে কি বলেছিল? আমি ওসব নোংরা কথা বলতে পারবো না। এরপর আর কোনো কথা বলেনি। এদিকে নীলা আর আকাশ দুজন মিলে থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার ছক আঁকতে থাকে। তাদের পরিকল্পনা সম্পূর্ণ হলো। দুইজন হাসিতে ফেটে পড়া নীলা যে গালে থাপ্পড় খেয়েছে সেখানে হাত দিয়ে বলে, আমাকে থাপ্পড় মারা? নীলা চৌধুরীকে থাপ্পড় মারা না? মুস্কান, তুই নীলা চৌধুরীকে চিনিস না। নীলা চৌধুরী নিজের স্বার্থের জন্য যে কতটা নিচে নামতে পারে সেটা তুই স্বপ্নেও কোনোদিন কল্পনা করিসনি। এতদিন বন্ধুত্ব দেখেছিস, কাল দেখবি শত্রুতা। আজ যা খুশি করে নে, কাল তোকে আর ওই 2 টাকার স্যারকে বদনাম করে ইউনিভার্সিটি থেকে যদি না তাড়িয়ে দিয়েছি তাহলে আমার নামও নীলা চৌধুরী না। পরের দিন মুস্কান ক্লাসে ঢুকতেই সবাই কেমন নজরে তার দিকে তাকায়। এরপর মুস্কান সিটে বসতেই দেখতে পায় হোয়াইট বোর্ডে তার আর আবিরের কিছু আপত্তিকর ছবি টেপ দিয়ে আটকানো। ক্লাসের সবাই তাকে আর আবিরকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। যদিও সেদিন মুস্কানদের সাথে আবিরের ক্লাস ছিল না, কিন্তু মুস্কানের কাছে আবিরের কিছু দরকারি কাগজ থাকায় সেটা নেওয়ার জন্য ক্লাসে ঢুকে আবির দেখে মুস্কান কান্না করতেছে। আবির মুস্কানের কাছে যেতে মুস্কান আবিরের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। কি হয়েছে, কাঁদছিস কেন? মুস্কান কিছু বলে না, শুধু নখ দিয়ে হোয়াইট বোর্ডের দিকে দেখিয়ে দেয়। আবির হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে ছবিগুলো একবার দেখে করুণ চোখে নীলার দিকে তাকায়। আবির চোখ পড়তেই নীলা চোখ নামিয়ে নেয়। আবির পকেট থেকে ফোন বের করে নীলাদের ডিপার্টমেন্টের হেড শফিক স্যারকে ফোন করে 202 নম্বর কক্ষে আসতে বলে। আবির মুস্কানকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মুস্কানের কান্না কিছুতেই যেন থামছে না। কান্না করতে করতে হিচকি উঠতেই শুরু করেছে। এদিকে ক্লাসের সবাই আবির আর মুস্কানকে নিয়ে কানাঘুষা করা শুরু করে দিয়েছে। শফিক স্যার ক্লাসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে যায়। কি হয়েছে আবির, হঠাৎ এত জরুরি তলব? আবির বোর্ডের দিকে দেখিয়ে বলে, দেখুন স্যার, আপনার সোনার ছেলে মেয়েরা কি করেছে। শফিক স্যার বোর্ডের কাছে এগিয়ে ছবিগুলো দেখে এক টানে সেগুলো ছিঁড়ে ফেলে। এরপর চিৎকার করে বলে, এগুলো কে করেছে?
সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। শফিক স্যার আবার বলে, কি হলো, কথা বলছো না কেন? এখন কি বোবা হয়ে গেছো? এগুলো কে করেছে? এই মুহূর্তে আমার জবাব চাই। হুট করে আকাশ বলে, স্যার যা করেছে ভালোই করেছে। স্যারের আসল চরিত্র তো সবার সামনে প্রকাশ করেছে। সবার সামনে কতই না সাধু সেজে ঘুরে বেড়াতো। এমন ক্যারেক্টারলেস স্যারের সাথে আমাদের ক্লাস করা সম্ভব নয়। দরকার হলে আমরা আন্দোলন করব, তাও এই স্যারকে আমাদের ভার্সিটি থেকে বের করে ছাড়ব। কি বলো সবাই? শফিক স্যার চিৎকার করে বলে, সবাই বসো, শুধু তুমি দাঁড়িয়ে থাক। কি যেন নাম তোমার? আকাশ বলল, স্যার আকাশ। তুমি আবিরের ক্যারেক্টার সম্পর্কে কতটুকু জানো? কতটুকু জানো তোমার একজন শিক্ষককে সম্মান করতে জানে না? একটা ছবি দেখেই বলে দাও যে স্যারের ক্যারেক্টারলেস। আরে এই ছবি তো খালি চোখেই বোঝা যাচ্ছে ফটোশপ করা ছবি, আর সেটা দেখে তোমরা শিক্ষককে বের করে দেওয়ার জন্য আন্দোলন নামতে চাচ্ছ না। খুব নেতা হয়ে গেছো। এই তোমরা যে একটা ছবি দেখেই স্যার আর মুস্কানের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছ, তোমরা কি জানো মুস্কান আর আবিরের স্যারের কি সম্পর্ক? স্যার চিৎকার করে বলল, কি হলো বলো? তোমরা কেউ জানো? পুরো ক্লাস নিশ্চুপ হয়ে গেল। মুস্কান আবিরের ছোট বোন। শুধু আবিরের পরিবারের কিছু লোক জানেন যে মুস্কান আবিরের খালাতো বোন। তাছাড়া সবাই জানে মুস্কান আবিরের নিজের বোন। কথাটা শুনে নীলা যেন আকাশ থেকে পড়ল। ক্লাসের সবাই বাকরুদ্ধ হয়ে গেছে স্যারের কথাটা শুনে। আচ্ছা, এমন জঘন্য কাজ করতে তোমাদের কি একবারও বুক পাটে কাঁপেনি? তোমাদের দোষ দিয়ে লাভ নেই। তোমরা বাবা মা তো তোমাদের শিক্ষা দিতে পারেননি। যদি সঠিকভাবে শিক্ষা দিত তাহলে এমন জঘন্য কাজ তোমরা কখনোই করতে পারতে না। আমার তো ভাবতেই লজ্জা করছে যে এমন ছাত্রছাত্রীদের আমি পড়াই। সবাই মাথা নিচু করে বসে রইল। শফিক স্যার বলল, তোমাদের মধ্যে যে এই জঘন্য কাজের সাথে জড়িত তারা প্রস্তুত থাকো টিসি খাওয়ার জন্য। যে ছাত্রীরা শিক্ষককে সম্মান করতে পারে না তাদের এই ভার্সিটিতে পড়ার কোনো অধিকার নেই। যেই ছাত্রছাত্রীরা শিক্ষককে তাড়ানোর জন্য শিক্ষিকাদের নামে মিথ্যা অপবাদ রটনা, তাদের এই ভার্সিটিতে কোনো জায়গা নেই। আজই একটা তদন্ত কমিটি গঠন হবে। কেউ তোমরা ছাড় পাবে না। যে এর সাথে জড়িত ছিলে সবাইকে আমি টিসি দিয়ে ছাড়বো বলে দিলাম। আবির, তুমি এক্ষুনি একটা লিখিত অভিযোগ জমা দাও। কোনো নেতা এর সাথে জড়িত তাই আমি দেখতে চাই। স্যার আবার চিৎকার করে বলল, এই ছেলে, কি যেন বলছিলি তুমি? আন্দোলন করে আবিরকে এই ভার্সিটি থেকে বের করে দেবে? তোমাদের কি মনে হয় তাহলে আবিরের ভাত বন্ধ হয়ে যাবে? সে না খেয়ে মরবে? তোমাদের আবিরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো? সবাইকে চুপ থাকতে দেখে শফিক স্যার বলল, আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নামে তো শুনেছো? যারা যারা শুনোনি, মোবাইল তো সাথেই আছে, একবার গুগলে সার্চ দিয়ে দেখে নাও। আর আকাশ, আশা করি তোমাদের এসবের মধ্যে কোনো ইনভলভমেন্ট নাই। আর যদি থাকে তাহলে হাজতে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। বলে শফিক স্যার ক্লাস থেকে বেরিয়ে যায়। আবির ক্লাস থেকে বের হওয়ার আগে শুধু একটা কথা বলে, তোমাদের যদি আমাকে পছন্দ নাই হতো তাহলে বলে দিতা, আমি স্বইচ্ছায় রিজাইন দিয়ে ভার্সিটি থেকে চলে যেতাম। কিন্তু তোমরা যেটা করলে এতে খুব কষ্ট পেলাম। জানি না এর সাথে কে কে জড়িত আছে। তাদের শুধু একটা কথাই বলবো, ওপরে কিন্তু সৃষ্টিকর্তা আছেন, তিনি কিন্তু সব দেখছেন। এই পৃথিবীতে সুষ্ঠু বিচার না হলে তার কাছে কিন্তু সুষ্ঠু বিচারই হবে। আল্লাহর কাছে কিন্তু কেউ রেহাই পাবে না। আর একটা কথা, সত্য কিন্তু বেশি দিন চাপা পড়ে থাকে না। মুস্কান আবিরের শার্টের চোখে পানি মুছে বলল, ভাইয়া আমাকে একটু ছাড়ো তো। কেন, কই যাবি? ছাড়ো না একটু। আবির মুস্কানকে ছেড়ে দিতে মুস্কান দৌড়ে নীলার সামনে গিয়ে দাঁড়ায়। নীলা মুস্কানের দিকে তাকিয়ে মুস্কান তার গায়ের সমস্ত শক্তি দিয়ে কষে একটা থাপ্পড় মারে। নীলা তাল সামলাতে না পেরে পড়ে যায়। মুস্কান নীলার চুলের ঝুঁটি ধরে ওকে দাঁড় করিয়ে বলে, কাল তুই কি বলেছিলি আমাকে দেখে নিবি? তোর নামে আমি মানহানির মামলা করব। দেখি তোর কোন বাপ তোকে জেলের ভাত খাওয়া থেকে বাঁচাই। বলে আরেকটা থাপ্পড় মারে। নীলা কিছু বলে না, শুধু গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আবির মুস্কানকে টেনে তার কেবিনে নিয়ে যায়। মুস্কান চেয়ারে বসে বসে কান্না করছে। আবির তাকে থামানোর অনেক চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই থামছে না। শেষমেশে আবির আর কোনো উপায় না পেয়ে বলল, আমার এই শুটকি বোনের হাতে যে এত জোর তা তো জানতাম না। এক থাপ্পড়ে তুই নীলার মতো মেয়েকে ফ্লোরে ফেলে দিলি, এটা কিভাবে সম্ভব? মুস্কান মুচকি হেসে বলল, তোমার গালে একটা দিই তাহলে বুঝবা কিভাবে সম্ভব। না বাবা না, পাগল নাকি? আমি এমন একটা থাপ্পড় খেলে এক সপ্তাহ বিছানা থেকে উঠতে পারবো না। আমার কি মনে হয় জানিস? কি? তুই যখন থাপ্পড় মারিস তখন তোর মধ্য রাক্ষসী রানী কটকটির শক্তি চলে আসে। তাছাড়া এমন 30 কেজি ওজনের শরীর নিয়ে 45 কেজি ওজনের একটা মেয়েকে তুই কিভাবে ফ্লোরে ফেলতে পারলি?
বলে আবির হো হো করে হাসতে লাগলো। ভাইয়া এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। মুস্কান বলল, তবে একটা কথা কি জানিস, তুই 2 দিনে নীলাকে যে 6টা থাপ্পড় মেরেছিস, আমি শিওর ওর কয়েকটা দাঁত ডিসপ্লেস হয়ে গেছে। তোর মধ্যে যে এমন ডাইনি রূপ লুকিয়ে আছে, এই ঘটনা না ঘটলে তো আমি দেখতেই পারতাম না। কি সাংঘাতিক মেয়ে রে তুই, বাপরে বাপ। মুস্কান রাগী কণ্ঠে বলল, ভাইয়া তুমি প্লিজ চুপ করো, না হলে তোমার দাঁতও কিন্তু ডিসপ্লেস করে দেবো বলে দিচ্ছি। আবির দু গালে হাত দিয়ে বলল, ওকে বনু, আর একটা কথা বলবো না। এদিকে আকাশ আর নীলা বসে আছে মাঠের এক কোনায়। আকাশ তো কান্না করতে করতে যমুনা নদী ভাসাই ফেলছে। আকাশ কান্না মাখা কণ্ঠেই বলল, তুই আগে কেন বললি না মুস্কান, স্যারের বোন। নীলা রাগী কণ্ঠে জবাব দিল, আমি কি জানতাম নাকি ওর সাথে এতদিনের ফ্রেন্ডশিপ? আমাকে কখনোই বলেনি এই কথা। এখন তাহলে কি হবে? আমাদের যদি একেবারে বহিষ্কার করে দেয়? নীলা নিশ্চুপ। তোর তো কোনো সমস্যা নাই, তোর বাবা এমপি, এরপর তুই হলো মেয়ে মানুষ, 2 দিন পর বিয়ে হয়ে যাবে, এরপর সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কি হবে? বলে আকাশ আবার কান্না শুরু করে দিল। নীলা রাগী কণ্ঠে বলল, দেখ আকাশ, মেয়েদের মতো কান্না করবি না, আমাকে কিছু একটা ভাবতে দে। এত ভাবাভাবির কিছু নাই, চল গিয়ে স্যারের কাছে ক্ষমা চাই। কি ক্ষমা চাইবো? তাও আবার আমি? অসম্ভব। নীলা চৌধুরী কারোর কাছে কোনোদিন ক্ষমা চায়নি এবং ভবিষ্যতেও চাইবে না। তোর যা ইচ্ছা তুই কর, আমি গেলাম স্যারের কাছে ক্ষমা চাইতে। আবির মুস্কানকে সাথে নিয়ে লিখিত অভিযোগ জমা দিয়ে ভার্সিটির পার্কিং এরিয়ায় দিকে যাচ্ছিল। হঠাৎ সে দেখলো কয়েকজন মিলে একজনকে গণপিটুনি দিচ্ছে। আবির কাছে যেতে দেখলো আসিফ, জাহিদ, ফারুক, রোহান, রাফি আরো কয়েকজন মিলে আকাশকে বেধড়ক পেটাচ্ছে। আবির তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমরা আকাশ এমনভাবে মারছো কেন? আকাশ কিছু বলতে যাবে তার আগেই আসিফ তার নাক বার করে ঘুষি মেরে ফেললো। স্যার, এই কুত্তের বাচ্চা আপনার মুস্কানের নামই ওইসব বাজে জিনিস ছেড়েছে, শালারে তো আজ আমি মেরেই ফেলবো। আর আরেকটা মারতে যাবে তখন আবির তাকে আটকায়। আচ্ছা, ও করেছে মানলাম, তাই বলে তোমরা ওকে এভাবে মারবে? দেখো ছেলেটা নাক দিয়ে কি পরিমাণ রক্ত বের হচ্ছে। মুস্কান বলল, মেরেছিস ঠিক করেছিস। আফিস আরও কয়েকটা মার, থামলে কেন? আসিফ মারতে যাবে এমন সময় আকাশ আবিরের পা চেপে ধরে। আকাশ কান্না করতে করতে বলে, প্লিজ স্যার, আমাকে দয়া করে ক্ষমা করে দেন, আমি এমন কিছু করতে চাইনি, এসব নীলার পরিকল্পনা ছিল স্যার। আমি স্যার এমন কিছুই করতে চাইনি, নীলা আমাকে এসব করতে বাধ্য করেছে। আপনি প্লিজ স্যার আমাকে এই ভার্সিটি থেকে বের করে দেবেন না, তাহলে আমার বাবা মা মরে যাবে। আবির আকাশকে উঠিয়ে নিজের কেবিনে নিয়ে আসে। আকাশের নাকে ড্রেসিং করে দিতে দিতে বলল, বাবা কি করে তোমার? আকাশ না না করতে করতে বলল, কৃষি কাজ করে স্যার। কৃষি কাজ করে তো ভালো কথা, সেটা বলতে লজ্জা পাওয়ার কি আছে? তোমার বাবার মতো কৃষকরা আছেন বলে আমাদের দেশ আজ এতটা এগিয়ে যাচ্ছে। তোমার বাবা কি চুরি করে নাকি ডাকাতি করে যে তুমি বলতে লজ্জা পাচ্ছ? আমি বুঝি না, তোমার মতো যাদের বাবা মায়েরা গার্মেন্টসে কাজ করে, এরপর কৃষি কাজ করে, কেউ বা ছোটোখাটো ব্যবসা করে, তাদের ছেলেমেয়েরা তাদের মা বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে কেন? কেন এত লজ্জা? তারা কি মানুষ না? তারা কি কাজ করে অর্থ উপার্জন করে না? তারা তো চুরি করে না, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে। তারা তো আর আমাদের এই সমাজের বিত্তশালীদের মতো মানুষের টাকা আত্মসাৎ করে বড় বড় দালান কোঠা নির্মাণ করে না। তারা তো আর গরিব দুঃখীদের হক মেরে বড়লোক হয় না। তারা মাথার ঘাম পায়ে ফেলে হালাল টাকা উপার্জন করে। তো তাদের পরিচয় দিতে তোমাদের কিসের এত লজ্জা আমি বুঝি না। তোমাদের তো বুক ফুলিয়ে বলার কথা, আমার বাবা কৃষক, আমার মা গার্মেন্টসে চাকরি করে। আজ তাদের কারণেই তো বাংলাদেশ পুরো বিশ্বের কাছে পরিচিত। নিজের বাবার কর্মকে কখনো ছোট করে দেখবে না। তিনি যদি তোমাকে ডাল ভাত খাওয়ান, তাহলে সেটা তিনি হালাল টাকায় কিনে খাওয়াচ্ছে তোমায়। তিনি হয়তো তোমাকে এই সমাজের সুদখোর ঘুষখোরদের মতো 10 তলা 20 তলা বাড়িতে রাখতে পারছেন না। তিনি কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করছেন তোমাকে সুখে রাখার জন্য। সো বাবা কৃষিকাজ করেন বলে তাকে ঘৃণা করো না। বাসা কোথায় তোমার? স্যার রংপুর। বাবা মাসে কত হাজার টাকা পাঠায় বাসা থেকে? স্যার 6-7 হাজার। দেখো তোমার বাবা কৃষিকাজ করে, তোমাকে মাসে 6-7 হাজার টাকা পাঠান, যাতে তুমি ভালোভাবে খেতে পারো, চলতে পারো। গিয়ে দেখো
তিনি হয়তো মরিচ ভর্তা আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে। কিসের জন্য? যাতে তুমি ভালো খেতে পারো। তুমি কি করছো? বাবার থেকে টাকা নিয়ে এখানে এসো ফুর্তি করছো। তোমার বাবা হয়তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখছেন, তুমি পড়াশোনা করে তার মুখ উজ্জ্বল করবে। এসব করলে কি বাবার মুখ উজ্জ্বল করা সম্ভব? তুমিই বলো। আকাশ মাথা নিচু করে বসে থাকলো। জব টপ কিছু করো? স্যার 2টা টিউশনি করাই। কম্পিউটার চালাতে পারো? জি স্যার পারি। আবির তার পকেট থেকে একটা কার্ড বের করে আকাশের হাতে দিয়ে বলল,